ওকে, সো ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা দেখব হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন। নামটা খুবই কমপ্লেক্স মনে হয়, বাট হ্যাঁ, নামটা যেমন কমপ্লেক্স, এর পিছনের ম্যাথমেটিক্স অ্যান্ড ইনটিউশনটাও একটু কমপ্লেক্স, বাট আমরা যতটুকু সহজ করে সম্ভব হয় আজকে ইনশাল্লাহ ওইটা বোঝার ট্রাই করব। আমরা একটা হোয়াইট বোর্ডে চলে আসি। তোমাদের অবশ্যই মনে আছে যে আমরা লাস্ট ক্লাসগুলোতে যখন প্রেডিকশন করতে চাচ্ছিলাম, কোনো একটা পয়েন্টের প্রেডিকশন করতে চাচ্ছিলাম, আমাদের মেইন টার্গেট কী ছিল যে আমাদের ডেটা পয়েন্টগুলোকে প্লট করা। এরপরে হচ্ছে, যেহেতু আমরা লিনিয়ার রিগ্রেশন পড়েছি এবং লজিস্টিক রিগ্রেশন পড়েছি, একটা লাইন বের করা যে লাইনটা হচ্ছে ওই পয়েন্টগুলোকে কি করে রিপ্রেজেন্ট করে, ঠিক না? বেস্ট রিপ্রেজেন্ট করে এইরকম একটা লাইন আমরা হচ্ছে বের করতে চাচ্ছিলাম। ওকে, সাপোর্ট ভেক্টর মেশিন জিনিসটা কি একটু দেখি আসো। এখানেও আমরা মোটামুটি সেম ধরনের কাজ করব। দেখো, এটা হচ্ছে একটা সুপারভাইজড লার্নিং অ্যালগরিদম ফর ক্লাসিফিকেশন অ্যান্ড রিগ্রেশন। সো মানে মেশিন লার্নিংয়ের দুনিয়া সাপোর্ট ভেক্টর বলা যায় খুব রেসপেক্টেড একটা অ্যালগরিদম। এই কারণ হচ্ছে এই অ্যালগরিদমটা দিয়ে আমরা ক্লাসিফিকেশন আর রিগ্রেশন দুইটাই করতে পারি, ঠিক আছে? এখানে আমরা যেটা ট্রাই করি এটা হচ্ছে ফাইন্ড অ্যান অপটিমাল হাইপার প্লেন টু সেপারেট দ্য ডেটা ইন্টু ক্যাটাগরিজ। এই জিনিসটা ইন ডিটেলস আমরা একটু পরেই দেখব ব্যাপারটা কি। আর হচ্ছে ইউজ সাপোর্ট ভেক্টরস ক্রিটিক্যাল ডেটা পয়েন্টস এফেক্টিং দ্য বাউন্ডারি। এটাও আমরা একটু পরেই দেখব যে সাপোর্ট ভেক্টরস জিনিসটা আসলে কি, যেটার উপরে বেস করে এই অ্যালগরিদমের নামটা হইল। ওকে, আচ্ছা, আমার ভয়েস কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছ? অনেকে বলছিল যে এর আগের বার অনেক কম শোনা যায়, সাউন্ড আস্তে শোনা যায়, এরকম কিছু হচ্ছে আজকে নাকি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা। তো এসভিএম কাজ করে কিভাবে দেখো। আমরা বলছি যে ডেটা পয়েন্টস আর প্লটেড ইন এন ডাইমেনশনাল স্পেস। যদি আমার এন ডাইমেনশনাল ডেটা হয় তাহলে এন ডাইমেনশনাল স্পেস আমরা প্লট করব, যদি টু ডাইমেনশনাল হয় টু ডাইমেনশনে প্লট করব। এরপর আমরা বলতেছি যে হাইপার প্লেন ইজ ফাউন্ড দ্যাট ম্যাক্সিমাইজেস দি সেপারেশন মার্জিন। এই লাইনটা এখন খুব কমপ্লেক্স মনে হবে, কিন্তু এখনই আমরা দেখবো আসলে হাইপার প্লেন কেন খুঁজবো, মার্জিনটা ম্যাক্সিমাম সেপারেশন মার্জিন বলতেছি জিনিসগুলো কি। আর এরপরে বলা হচ্ছে ফর নন লিনিয়ারিটি সেপারেবল কার্নেল ট্রিক ইজ অ্যাপ্লাইড। সো এটা এই লেকচারের স্কোপে পড়বে না, আমরা কার্নেল ট্রিকটা দেখার সুযোগ পাবো না আর কি। বাট কার্নেল ট্রিকটা কী এবং কীভাবে কাজ করে এটা আমরা ডিসকাস করবো, সমস্যা নেই। আচ্ছা, দুই টাইপের এসভিএম আছে। একটাকে আমরা বলতেছি লিনিয়ার এসভিএম, ওয়ার্কস ওয়েন ডেটা ইজ সেপারেবল বাই আ স্ট্রেট লাইন। এই ধরনের ডেটা আমরা দেখছি এর আগেও লিনিয়ার ডেটায়, লিনিয়ার রিগ্রেশনে, লজিস্টিক রিগ্রেশনে ডেটা যদি এমন হয় যেখানে আমি একটা লাইন আঁকতে পারি, হ্যাঁ, ওই ধরনের ডেটাকে আমরা লিনিয়ার মানে লিনিয়ার ডেটা বলতেছি। এবং লিনিয়ারলি সেপারেবল যদি করা যায় দুইটা ডেটাকে, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা লিনিয়ার এসভিএমটা ইউজ করব। আর নন লিনিয়ার এসভিএম হচ্ছে যখন তোমার ডেটাকে আসলে তুমি লিনিয়ারলি সেপারেবল করতে পারবা না, মানে একটা লাইন দিয়ে ডেটাকে দুইটা ভাগে ভাগ করতে পারবা না, তখন আমরা নন লিনিয়ার ভার্সনটা ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে ম্যাথমেটিক্যাল জিনিস চলে আসছে। আমরা এখানে যাওয়ার আগে আমরা হচ্ছে ইনটিউশনটা বুঝে নেব, মানে জিওমেট্রিক ইনটিউশনটা। আমরা বলছিলাম যে ক্লাসে আমরা পড়ব কীভাবে, যে কী প্রবলেমটা আমরা সলভ করতেছি এটা বোঝার ট্রাই করব। এরপরে হচ্ছে আমরা দেখব যে এটার জিওমেট্রিক ইনটিউশনটা কী, এরপরে দেখব এটার ম্যাথমেটিক্যাল ইনটিউশনটা কী। তো প্রবলেমটা আমরা এখন মানে আইডেন্টিফাই করতে পারছি, আগের মতোই আমাদের ক্লাসিফিকেশন আর রিগ্রেশন দুই ধরনের প্রবলেম হবে। এর মধ্যে আমরা আজকে মেনলি এসভিএমের যে ক্লাসিফিকেশনটা, এসভিএমের ক্লাসিফিকেশনটা কীভাবে হয় এটা নিয়েই মেইনলি আলোচনা করবে। এটা বুঝতে পারলে রিগ্রেশনটাও মোটামুটি সেমভাবে হয় এবং সহজ বোঝা যাবে। ওকে, তো এসভিএমের ক্ষেত্রে আমরা কিছু এক্সাম্পল ডেটা পয়েন্ট নিয়ে নিই, ঠিক আছে? যেমন ধরো এখানে কিছু ডেটা পয়েন্ট আছে, এগুলো আমার কিছু ডেটা পয়েন্ট, আর হচ্ছে এখানে আমারও আবার কিছু ডেটা পয়েন্ট আছে। এটাকে ধরো আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল ধরতে পারি। রিয়েল লাইফ এক্সাম্পলটা এমন, ধরো তোমার এক্স অ্যাক্সিস হচ্ছে তোমার স্টাডি আওয়ার, ঠিক আছে? স্টাডি আওয়ার।
আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে তোমার ধরো মেডিকেল অ্যাডমিশনের স্কোর, ঠিক আছে। সো মোটামুটি বোঝাই যাচ্ছে যাদের স্টাডি আওয়ার বেশি হবে তাদের মেডিকেল অ্যাডমিশনের স্কোর বেশি আসবে, যাদের স্টাডি আওয়ার যত কম হবে তাদের অ্যাডমিশন টেস্টে মার্কস তত কম আসবে, এটাই স্বাভাবিক। সো এই যে ডেটাটা এখানে তুমি যদি খেয়াল করো যে এই ডেটা পয়েন্টগুলোকে আমরা চাইলে কি করতে পারি, এরকম একটা লাইন দিয়ে এই জিনিসটাকে ডিভাইড করতে পারি, এবং এসভিএম এই কাজটাই করার ট্রাই করে। সে হচ্ছে এরকম একটা লাইন খোঁজার ট্রাই করে মাঝখানে, যে লাইনটা দিয়ে আমরা তো ক্লাসিফাই করতে চাচ্ছি, তো ক্লাসিফাই করতে চাইলে আমার একটা বাউন্ডারি লাগবে, ঠিক না? যে বাউন্ডারিকে আমি বলবো যে এটা হচ্ছে আমার ডিসিশন বাউন্ডারি, এটাকে বলবো আমরা ডিসিশন বাউন্ডারি। ডিসিশন বাউন্ডারি, ওকে। সো ডিসিশন বাউন্ডারি কেন বলবো, কারণ আমরা বলতে চাচ্ছি যে এই ডিসিশন বাউন্ডারির ডান দিকে বা উপরের দিকে যারা থাকবে তাদেরকে আমরা ধরে নিব যে এরা পড়াশোনাও বেশি করছে, এই কারণে তারা স্কোরও বেশি পাইছে এবং তাদের মেডিকেলের অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার প্রবাবিলিটিও বেশি। আর যারা এইবার ডিসিশন বাউন্ডারির নিচে, তারা পড়াশোনাও কম করছে কম্পারেটিভলি, তাদের স্কোরও কম আসছে, এর মানে তাদের চান্স পাওয়ার প্রবাবিলিটিও কি কম হবে। আচ্ছা, এখন এই যে লাইনটা এসভিএম আসলে কি করে, এসভিএম এই লাইনের সাথে আরও দুইটা লাইন নেয়। আমি একটা ডিফারেন্ট কালার নেই, ধরো ব্লু কালারের একটা লাইন নিলাম, আর হচ্ছে পার্পল কালারের একটা লাইন নিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে মুছে গেল, কথা হচ্ছে এই দুইটা লাইন আমরা কেন নিছি। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করে আসো। এই যে মাঝখানে লাইনটা নিলাম এটা হচ্ছে আমার ডিসিশন বাউন্ডারিটা, আর এই যে এক্সট্রা দুইটা আমরা লাইন নিব, এই লাইনগুলোর হচ্ছে আমাদের এই যে সাপোর্ট ভেক্টর মেশিন বলতেছি, এই সাপোর্ট ভেক্টর মেশিনের কনসেপ্টটাকে আমাকে কাজে লাগাই, মানে সাপোর্ট ভেক্টরের কনসেপ্টটাকে কাজে লাগাইতে সাহায্য করবে। আচ্ছা, আমরা কি করব, এই যে দেখো এই তিনটা লাইন কি আসলে প্যারালাল, এর মানে এই লাইনটা, এই লাইনের ইকুয়েশন যা হবে এই লাইনের ইকুয়েশনও মোটামুটি সেমই হবে, শুধু তার ইন্টারসেপশনটা একটু বাড়বে কমবে, আবার সেমভাবে এটারও। সো আমরা কি করি, এই লাইনটা থেকে ধরো এই লাইনের একটা কপিকে আস্তে আস্তে উপরে উঠাইতে থাকি এবং কোথায় গিয়ে থামাই, এই এই যে ক্লাস্টারটা বা এখানে যে আমার ডেটা পয়েন্টটা, এখানে প্রথম ধরো এই যে এই পয়েন্টটার সাথে টাচ করলো, সে প্রথম এই পয়েন্টটার সাথে টাচ করার, যেখানে টাচ করবে সেখানে তাকে থামাই দিব, সে এখানে থেমে গেল। আবার এই লাইনটার ক্ষেত্রে কি করব, তাকে আরেকটা কপি নেব আমার মাঝখানে ডিসিশন বাউন্ডারি লাইনটার, এবং তাকে আস্তে আস্তে নিচে নামাইতে থাকবো, নিচে নামাইতে সে এই যে পয়েন্টগুলো, ডেটা পয়েন্টগুলো এর মধ্যে কোনো একটার সাথে প্রথম যখন এসে টাচ করবে তখন তাকে থামাই দেবো। এখানে যেমন সে একসাথে ধরো দুইটা পয়েন্টকে, এই পয়েন্টটাকে আর এই পয়েন্টটাকে টাচ করছে, আর এখানে হচ্ছে এই পয়েন্টটাকে টাচ করছে। সো এই যে আমার কি আসলো, তিনটা লাইন আসলো। এখন সাপোর্ট ভেক্টর মেশিন যে আমরা বলতেছি এসভিএম, এখানের কিছু টার্মিনোলজি আমরা একটু, মানে সে এখন কাজটা কিভাবে করে আমি বলি। সে কি করবে, তোমার এই তিনটা লাইন খুঁজে বের করা ট্রাই করবে, যেখানে প্রথম লাইনটা হচ্ছে আমার ডিসিশন বাউন্ডারিটা, এই ডিসিশন বাউন্ডারিটা মানে ডিনোট করবে যে এর আমরা যে ক্লাসিফাই করতে চাচ্ছি এর উপরের পয়েন্টগুলো যতগুলো ডেটা পয়েন্ট আসবে সে একটা ক্লাসে ক্লাসিফাই করবে, আর নিচের যতগুলো ডেটা পয়েন্ট আসবে এগুলোকে আরেকটা ক্লাসে ক্লাসিফাই করবে। যেমন ধরো এখানে হুট করে আরেকটা ডেটা পয়েন্ট আসলো, তখন আমরা দেখবো যে এই পয়েন্টটা, এই যে আমার ডিসিশন বাউন্ডারি এর কোন দিকে, এর কি ডানে মানে উপরে নাকি বামে, যদি ডানে উপরে ডানের দিকে বা উপরের দিকে আসে তাহলে আমরা এটাকে ধরো এই মানে পড়ুয়া ছাত্রদের ক্লাসে ক্লাসিফাই করব। আর যদি বামে এরকম একটা পয়েন্ট আসে, এটা যদি বামে বা নিচের দিকে আসে তখন আমরা তাকে হচ্ছে ধরো পড়াশোনা করে না এমন একটা ছাত্রের ক্লাসিফিকেশনে ক্লাসিফাই করব। তাহলে এই দুইটা লাইনের কাজ কি, এই দুইটা লাইন হচ্ছে, এই দুইটা লাইনকে আমরা বলি আমাদের, একটা সেকেন্ড, হ্যাঁ এটা হচ্ছে আমার ডিসিশন বাউন্ডারি, আর এই দুইটা লাইনকে আমরা বলবো হচ্ছে আমাদের সাপোর্ট ভেক্টর লাইন, ঠিক আছে। সাপোর্ট ভেক্টর লাইন, সাপোর্ট ভেক্টর লাইন বলবো, তাহলে সাপোর্ট ভেক্টরগুলো আসলে কোনগুলো, সাপোর্ট ভেক্টরগুলো হচ্ছে এই যে পয়েন্টগুলোতে টাচ করে এই লাইনটা তৈরি হয়েছে, মানে এই ক্লাসিফিকেশনের যে পয়েন্টগুলো, এই ক্লাস্টারের যে পয়েন্টগুলো, এই পয়েন্টের যেই
ডেটা পয়েন্টটাতে টাচ করে এই লাইনটা তৈরি হয়েছে, এই লাইনটা হচ্ছে আমার সাপোর্ট ভেক্টর, আর এই লাইনটাকে আমরা বলতেছি আমাদের সাপোর্ট ভেক্টর লাইন বা মার্জিনাল লাইন। আর এইখানেও সেমভাবে এই পয়েন্টগুলো হচ্ছে আমার সাপোর্ট ভেক্টরগুলো পয়েন্টগুলো, আর এই পয়েন্টগুলোকে টাচ করে আমার যে লাইনটা হচ্ছে এটাকে আমরা বলতেছি আরেকটা সাপোর্ট ভেক্টর লাইন বা মার্জিনাল লাইন। এজের যে মাঝখানের দূরত্বটা এটাকে আমরা বলি মার্জিনাল ডিস্টেন্স, মার্জিনাল ডিস্টেন্স। সো তাহলে আমার এসভিএম এর কাজটা বা সাপোর্ট ভেক্টর মেশিনের কাজটা কি হবে, সে এই তিনটা লাইন খুঁজে বের করবে। প্রথমে ডিসিশন বাউন্ডারি বের করবে, এরপরে এই দুইটা মার্জিনাল লাইন খুঁজে বের করবে, এমনভাবে খুঁজে বের করার ট্রাই করবে যাতে এই যে মার্জিনাল ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা যেন ম্যাক্সিমাম হয়। ঠিক আছে? সো দুইটা কাজ সাপোর্ট ভেক্টর মেশিনের, প্রথমত হচ্ছে ডিসিশন বাউন্ডারি লাইনটা খুঁজে বের করা, দ্বিতীয়ত হচ্ছে দুইটা কি মার্জিনাল লাইন খুঁজে বের করা যাতে মার্জিনাল লাইন দুইটার মাঝখানের যে মার্জিনাল ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কি হয়, সর্বোচ্চ হয়, ম্যাক্সিমাম হয়। এটা আমরা করি কিসের মাধ্যমে, এসভিএম এর মাধ্যমে। এইটাই এসভিএম এর মূল কাজ। একটু করা হয়ে গেলেই এরপরে নতুন পয়েন্ট আসবে, নতুন পয়েন্টকে আমরা বলবো যে দেখব যে সে এই মানে ডিসিশন লাইনের কোন দিকে আছে, ডানে থাকলে একটা ক্লাস, বামে থাকলে আরেকটা ক্লাস। এই জিনিসটা কি ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছি সবাই? সাপোর্ট ভেক্টর মেশিন কিভাবে কাজ করতেছে? কোনো কোয়েশ্চেন? ডিসিশন বাউন্ডারিটা কিভাবে ক্রিয়েট হয়? এটা আমরা দেখব একটু পরে, যে ডিসিশন বাউন্ডারি তো একটা লাইন, তো লাইনের ইকুয়েশনটা আমার বের করে আনতে হবে আর কি। যেমন লিনিয়ার রিগ্রেশনে আমরা একটা লাইনের ইকুয়েশন বের করে আনছি না, কিছু ফর্মুলা ইউজ করে, কিছু ম্যাথমেটিক্স ইউজ করে, এখানেও কিছু ফর্মুলা এবং ম্যাথমেটিক্স ইউজ করে আমরা এই লাইনটা বের করে আনবো। বাট মূল কাজটা হচ্ছে আমার এখানেই, আমি একটা লাইন বের করব এবং দুইটা মার্জিনাল লাইন বের করব যারা হচ্ছে আমার সাপোর্ট ভেক্টরগুলোকে। এই পয়েন্টগুলোকে কিন্তু আমরা ভেক্টরও বলতেছি। কেন পয়েন্টগুলোকে ভেক্টর বলতেছি? কারণ তুমি ভেক্টর তো পরে আসছো, তুমি জানো, ধরো এটা যদি একটা পয়েন্ট হয় এক্স কমা ওয়াই, তাইলে এটাকে কি আমি একটা ভেক্টর বলতে পারি না? এক্স ওয়াই প্লেনে একটা ভেক্টর বলতে পারি যে এই ভেক্টরটা এদিকে যাচ্ছে এবং তার এক্স অ্যাক্সিসে এক্স এর ভ্যালু যত, এক্স অ্যাক্সিসে তার মান হচ্ছে মানে দূরত্ব হচ্ছে এতটুক, ওয়াই অ্যাক্সিসে তার দূরত্ব হচ্ছে এতটুক। সো প্রত্যেকটা পয়েন্টকেই আমরা এখানে কি বলতে পারি, একটা একটা ভেক্টর বলতে পারি সেমভাবে। এই কারণে যেহেতু এই যে ক্রুশাল পয়েন্টগুলো, যে পয়েন্টগুলোতে এসে আমার মার্জিনটা টাচ করছে এবং মার্জিনটা মানে থেমে গেছে, এই পয়েন্টগুলোকে আমরা বলতেছি সাপোর্ট ভেক্টরস। এবং যেহেতু তাদের মাঝখানের ডিফারেন্সটাকে ম্যাক্সিমাইজ করেই আমরা এই মডেলটা তৈরি করতে চাচ্ছি, এই কারণে এই পুরো মডেলের নামই হয়ে গেছে সাপোর্ট ভেক্টর মেশিন। ক্লিয়ার মোটামুটি সবার কাছে আইডিয়াটা? জি স্যার। ওকে, আচ্ছা তাহলে আসো আমরা একটু এবার আগাই। আচ্ছা তোমরা এখন আমাকে একটু বলো, এই জিনিস তোমরা জানো যে আমরা 2D প্লেনে 2D প্লেনে যে জিনিসটাকে একটা লাইন বলতেছি, যদি একটা 3D প্লেন হয়, এই 3D মানে একটা 3D ডাইমেনশন যদি হয়, 3 ডাইমেনশনে এই লাইনটা কি লাইন থাকে নাকি অন্য কিছু হয়ে যায়? বলতে পারবা কেউ? এটা ছোট কালের পড়াশোনা, ইন্টারের পড়াশোনা আমরা পড়ছিলাম। ধরো এই হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে তোমার জেড অ্যাক্সিস। হ্যাঁ, এখন 2Dতে যখন যখন শুধু এক্স আর ওয়াই ছিল তখন এটা ছিল একটা লাইন, জাস্ট একটা লাইন। এই সেম জিনিসটা যদি আমি এখানে 3Dতে ড্র করি তাহলে এটা কি শুধু একটা লাইন থাকবে নাকি এটা অন্য কিছু একটা জিনিস হবে? মনে পড়ে? এরকম একটা কি হবে, একটা প্লেন হয়ে যাবে, ঠিক না? একটা প্লেন হয়ে যাবে। কারণ কি, এই প্লেনটার এক্স অ্যাক্সিসের ভ্যালু আছে, ওয়াই অ্যাক্সিসের ভ্যালু আছে, জেড অ্যাক্সিসে কোনো ভ্যালু নাই। ঠিক আছে? তো এই সেম জিনিস যেটাকে আমরা লাইন বলতেছি, লাইনটাকে যখন আমরা 3 ডাইমেনশনে নিয়ে আসি তখন এটাকে আমরা বলি প্লেন। আর যখন ধরো 3 ডাইমেনশনের জায়গায় 4 ডাইমেনশন আসবে, 5 ডাইমেনশন, 5th ডাইমেনশন আসবে, তখন সেম জিনিসটাকে আমরা মানে 3 ডাইমেনশনে বলি প্লেন, 4th, 5th বা অন্য বড় ডাইমেনশনে আমরা এটাকে বলবো হাইপার প্লেন। ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা? এটার এক্সাম্পল হচ্ছে হাইপার প্লেন বা প্লেনের এক্সাম্পল হচ্ছে পেপার। তুমি ধরো একটা কাগজ নাও, তোমার এই কাগজটা
একটা একটা 3D স্পেসে দেখো, আমরা কিন্তু 3D স্পেসে আছি, আমরা মানুষরা সবসময় সবাই কি আছি, একটা 3D স্পেসে আছে। আমাদের চারপাশে প্রত্যেকটা জিনিসেরই কি আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা জিনিস আছে। কিন্তু তোমার রুমের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার যে স্পেসটা, যে স্পেসে তুমি এক্সিস্ট করো, এই স্পেসে তুমি একটা পেজ নাও, খাতার একটা পেজ। এই পেজটা দেখো শুধু লেন্থ আর উইডথ, শুধু দৈর্ঘ্য আর প্রস্থ আছে, উচ্চতা কিন্তু নাই। এটা আসলে তাহলে কি একটা প্লেন বা একটা তল হিসেবে, একটা সমতল হিসেবে কাজ করতেছে না, বা একটা সমতল আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসটাকে আমরা বলতেছি প্লেন, যেটা 3 ডাইমেনশনে প্লেন থাকে, কিন্তু 4th 5th বা 6th ডাইমেনশনে উপরের ডাইমেনশনে গেলে আমরা এটাকে বলে ফেলি একটা হাইপার প্লেন। ক্লিয়ার জিনিসটা সবার কাছে? আচ্ছা, এইটা বলার কারণ কি? এটা বলার কারণ হচ্ছে আমরা এখন একটু ম্যাথমেটিক্সে ডাইভ করবো আর কি। আচ্ছা, ধরো এটা যখন 2 ডাইমেনশনালি ছিল, একটা লাইন ছিল, এই লাইনটার আমরা ইকুয়েশন পড়ছিলাম, কি ছিল, y is equal to mx প্লাস b বা c। হ্যাঁ, এটা ছিল আমাদের একটা লাইনের ইকুয়েশন। তোমাদের যদি মনে থাকে, আমরা ইন্টারে এই লাইনের ইকুয়েশনের আরেকটা জেনারেলাইজ ফর্ম দেখছিলাম, যেটা ছিল ax প্লাস by প্লাস c is equal to 0। এখন আমাকে কেউ বলতে পারবা যে এই দুইটা জিনিস কি সেম, নাকি এদের মধ্যে কোনো ডিফারেন্স আছে? হুম, ভুল হলে সমস্যা নাই, একটা গেস মারো কেউ একজন। সেম, সেম না? হ্যাঁ, আসলে কথা তোমার ঠিক, এই দুইটা জিনিস আসলে এক্স্যাক্টলি সেম। কিভাবে সেম? আমি যদি এই ইকুয়েশনটাকে একটু রিঅ্যারেঞ্জ করি, এটার মতো আনতে চাই যে ওয়াইটা এক সাইডে রাখবো, বাকি সব আরেক সাইডে নিয়ে যাব, তাহলে জিনিসটা দেখতে হবে এমন যে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এ বাই বি এক্স মাইনাস সি বাই বি। এখন তুমি একটু খেয়াল করে দেখো, এই যে এখানে ছিল না ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই যে এম, এটাকে আমি বলতে পারি আমার এম, আর প্লাস সি, এই সি বাই বি জিনিসটা হয়ে গেল আমার পুরো সি। তাহলে কি এক সেম ফর্মেটে আসলো না, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। ঠিক আছে, তো এই ফর্মটা হচ্ছে মোর জেনারেলাইজ ফর্ম, এবং এই ফর্মে যদি আমরা রাখি, তাহলে আমাদের জন্য হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এবং ক্যালকুলেশনটা সহজ হয়। সো এখন থেকে হচ্ছে আমরা মেনলি এই ভার্সনটা ইউজ করব। ঠিক আছে, আচ্ছা, এখন আসো এইখানে এই কোয়েশনটাকে আমরা একটু চেঞ্জ করে নিই, মানে আমাদের সুবিধার জন্য একটু চেঞ্জ করব আর কি। কীভাবে চেঞ্জ করব দেখো, তুমি এটার রেসপেক্টে, এই মানে চিত্রের রেসপেক্টে খেয়াল করে দেখো, যখন 2D ছিল, হ্যাঁ, যখন একটা লাইন ছিল এরকম 2D স্পেসে, তখন এটা ছিল এক্স অ্যাক্সিস, এটা ছিল ওয়াই অ্যাক্সিস। আমি এই যে লাইনের ইকুয়েশনটা আঁকছি, এখানে এক্স হচ্ছে আমার এক্স অ্যাক্সিসের ভ্যালু, ওয়াই হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিসের ভ্যালু, সি হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট, এ আর বি হচ্ছে কি, মানে এ আর বি এর ভ্যালুটা হচ্ছে মেনলি আমার ওই স্লোপটাকে কি করে ডিফাইন করে, বা ওয়েটটাকে ডিফাইন করে। আচ্ছা, এখন আমরা যদি এখানে ওয়াই এর জায়গায় ওয়াই না লিখে, ধরো এখানে লিখলাম x1, এখানে লিখলাম x2, এটা লেখার কারণ কি, আমরা দেখতেছি যে আমার ইকুয়েশনে যতগুলা ডাইমেনশন, আমার এই লাইনটার যতগুলো ডাইমেনশন, ততগুলা টার্ম মোটামুটি আসতেছে, যে এক্স আর ওয়াই আছে। যদি জেড থাকতো তাহলে আমি লিখতাম এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু 0। হ্যাঁ, এভাবে লিখতাম, ঠিক না? সো আমরা কি করছি, আমরা আমাদের যে ডাইমেনশনগুলো, ডাইমেনশনাল ভ্যালুগুলোকে বলে দিছি x1 x2 x3 এভাবে আগাবে। যদি এভাবে আগায়, তাহলে আমি কি লিখতে পারবো সব জায়গায়, যে ax1 প্লাস bx2 প্লাস c ইজ ইকুয়াল টু 0। এরপরে যদি আমার ডাইমেনশন বাড়তে থাকে, ধরো 3টা 4টা ডাইমেনশন, তাহলে cx3 dx4 প্লাস e ইজ ইকুয়াল টু 0 এভাবে বাড়বে। ক্লিয়ার, বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা, এবার আসো এই যে এবিসি, এই যে এবিসি ভ্যালুগুলা, এগুলো আসলে আমাদের এগুলো আসলে কিসের ভ্যালু দেখো, এগুলো হচ্ছে আমরা যদি এই ইকুয়েশনটা খেয়াল করি, এখানে সি ছিল আমার কি ইন্টারসেপ্ট, যে আমার লাইনটা এক্স ওয়াই এক্সিসে কোন পয়েন্টে কাট করবে, আর এম ছিল কি আমার স্লোপ। ঠিক আছে, এখন আমার যখন একটা ডাইমেনশন ছিল, মানে এক্স অ্যাক্সিস ছিল একটা, তখন আমার স্লোপ ছিল একটা। আমার যদি এরকম এক্স ওয়াই জি এরকম অ্যাক্সিস বাড়তে থাকে, তাহলে প্রত্যেকটা অ্যাক্সিসের রেসপেক্টে একটা স্লোপ আসবে, ঠিক না? তুমি চিন্তা করে দেখো, এই যে এই প্লেনটা
এই এক্স অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করতেছে, আবার এই ওয়াই অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করতেছে, জেড অ্যাক্সিসের সাথেও তার একটা অ্যাঙ্গেল আছে। যদি আমরা চিন্তা করি, মানে আমরা যদি দেখতে পারতাম তাহলে বুঝতাম জেড অ্যাক্সিসের সাথেও তার কি আছে, একটা অ্যাঙ্গেল আছে। এর মানে এখানে প্রত্যেকটা আমার যে ডাইমেনশন, প্রত্যেকটা ডাইমেনশনের সাথে একটা করে কি থাকবে, স্লোপ থাকবে। তো ওই প্রত্যেকটা স্লোপকে আমরা হচ্ছে এ বি সি ডিফারেন্ট মানে সিম্বল না দিয়ে আমরা একটা সিঙ্গুলার সিম্বল দিব, যেটাকে আমরা বলতেছি ডাব্লিউ। প্রথম এক্স অ্যাক্সিসের ওয়েটকে আমরা ডাব্লিউ1 লিখব, এরপরে x2 অ্যাক্সিস যেটা ওইটার ওইটার ওয়েটকে আমরা বা ওইটার স্লোপকে ডাব্লিউ2 লিখব, তাহলে x2। এরপরে এভাবে যেতে থাকবে ডাব্লিউ3 x3, এভাবে গিয়ে তোমার যদি nটা ডাইমেনশন হয় তাহলে wn xn ইজ ইকুয়াল টু 0 এরকম থাকবে। বিষয়টা ক্লিয়ার? ও লাস্টে আরেকটা ভ্যালু থাকবে, সরি একটু ভুল হয়ে গেছে, প্লাস w0। w0 এটা হচ্ছে আমার ওই ইন্টারসেপ্টটাকে বোঝানো। সো আলটিমেটলি আমার ইকুয়েশনটা তাহলে মানে ইয়ের একটা স্ট্রেট লাইন, বা হচ্ছে যে স্ট্রেট লাইনটা তোমার 3D-তে গেলে একটা প্লেন হয়ে যাচ্ছে, বা অন্য ডাইমেনশনে গেলে একটা হাইপার প্লেন হয়ে যাচ্ছে। মোটা কথায়, মানে সোজা বাংলা কথায়, এই লাইনটা ছিল একটা 2 ডাইমেনশনাল স্পেসের স্ট্রেট লাইনের ইকুয়েশন। এখন আমরা যেই ইকুয়েশনটা বের করছি, এই ইকুয়েশনটা দিয়ে তুমি যে কোনো ডাইমেনশনে কাজ করতে পারবা। মানে প্রত্যেকটা, এটা যখন 2 ডাইমেনশনে আসবে তখন এটা একটা লাইন হয়ে যাবে, যখন 3 ডাইমেনশনে যাবে তখন এটা একটা প্লেন হয়ে যাবে, তখন যখন 4 ডাইমেনশনে যাবে তখন এটা একটা হাইপার প্লেন হয়ে যাবে। সো সোজা কথায় আমরা একটা হাইপার প্লেনের ইকুয়েশন বের করলাম। হাইপার প্লেনের ইকুয়েশনটা হবে দেখতে এরকম, যে w1 x1 w2 x2 সরি w2 x2 প্লাস w0 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি একটু খেয়াল করে দেখো, এই জিনিসটাকে আমরা আরেকটু ছোট করে আনতে পারি, মানে আমাদের লেখার সুবিধার্থে আমরা আরেকটু কি করতে পারি, ছোট করে আনতে পারি। ছোট করে আনতে পারি কিভাবে? আমরা বলতেছিলাম না যে আমরা এই প্রত্যেকটা পয়েন্টকে ভেক্টর হিসাবে চিন্তা করব, প্রত্যেকটা পয়েন্টে কি করব, ভেক্টর হিসাবে চিন্তা করব। প্রত্যেকটা পয়েন্টকে যদি ভেক্টর হিসাবে আমরা চিন্তা করি, তাহলে তোমার এখানে দেখো ডাব্লিউ যে ভ্যালুটা, এটাকে যদি আমরা ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করি তাহলে আমার এরকম একটা ভেক্টর আসে, যে w1 w2। আবার সেমভাবে এক্স এর ভ্যালুগুলোকে যদি আমি ভেক্টর হিসেবে দেখাই তাহলে আসে wx1 x2। ঠিক আছে না? আচ্ছা, এখন তুমি দেখো, আমি যদি একটা কাজ করি এমন যে আমি, এটা তো একটা কলাম ভেক্টর, এটা একটা কলাম ভেক্টর, কারণ একটা কলাম, এই কলাম ভেক্টরটাকে আমি কলাম ভেক্টরের জায়গায় রো ভেক্টর বানাই দিলাম, মানে হচ্ছে w1 w2 একই জিনিস, জাস্ট কলাম ভেক্টর ছিল, ওকে এখন রো ভেক্টর বানাই দিছি, আর এটাকে হচ্ছে এভাবে রাখছি x1 x2। এখন আমি যদি তাদের ডট প্রোডাক্ট করি তাহলে কি সেম এই জিনিসটা আসবে না? আমি যদি এই দুইটার ডট প্রোডাক্ট করি তাহলে কি আসবে, যে w1 x1 w1 ইন্টু x1 প্লাস আসবে w2 ইন্টু x2 w2 ইন্টু x2 ইকুয়াল টু 0, এটা আসবে। আর এই যে আমি আমার একটা ইয়ে ছিল, কি বলে, ভেক্টর ছিল সোজা, মানে কলাম ভেক্টর ছিল, এটাকে আমি রো ভেক্টর বানাই দিলাম, এটাকে আমরা বলি ডাব্লিউর কি করা, ট্রান্সপোজ করা। মনে আছে? ট্রান্সপোজ করা বলি, মানে যদি কলাম ভেক্টর থাকে এটাকে রো ভেক্টর বানানো, যদি রো ভেক্টর থাকে এটাকে কলাম ভেক্টর বানানো, এটাকে আমরা বলি ট্রান্সপোজ করা। তো ট্রান্সপোজ করে এরপর আমরা ডট প্রোডাক্ট করছি, তাহলে এই পুরো জিনিসটাকে তুমি আসলে এভাবে লিখতে পারবা যে ডাব্লিউ ট্রান্সপোজ এক্স। এই হচ্ছে আমার একটা হাইপার প্লেনের ইকুয়েশন, যে হাইপার প্লেনের ইকুয়েশনটাকে আমরা যে কোনো ডাইমেনশনে ইউজ করতে পারবো, 2D-তে 3D-তে 4D-তে যে কোনো ডাইমেনশনে আমি এই হাইপার প্লেনের ইকুয়েশনটা কি করতে পারবো, ইউজ করতে পারবো। এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? কোনো কনফিউশন আছে এখানে, কোনো কোয়েশ্চেন? না স্যার। আচ্ছা, মোটামুটি মোটামুটি আসো তো আমার সাথে, নাকি স্যার হারাই গেছে অলরেডি? আচ্ছা, এখন যে কোনো একজন আমাকে একটু বলো তো, কেন আমরা এই হাইপার প্লেনের ইকুয়েশনটা আমরা কেন বের করতে চাচ্ছি? পড়তেছিলাম সাপোর্ট ভেক্টর মেশিন, এখানে হাইপার প্লেনের ইকুয়েশন কোত্থেকে চলে আসলো? হ্যাঁ, এই যে ধরা খাইছো তোমরা।
আচ্ছা এই যে দেখো আমরা একটু আগে কি বলতেছিলাম যে আমরা একটা ডিসিশন বাউন্ডারি বের করবো, ঠিক না? একটা ডিসিশন বাউন্ডারি, এই ডিসিশন বাউন্ডারিটা চিন্তা করে দেখো তো এটা কি আসলে একটা স্ট্রেট লাইন? এখন যখন আমার দুইটা ফিচার, যখন এক্স আর ওয়াই শুধু দুইটা ফিচার, তখন এই স্ট্রেট লাইনটা দেখতে একটা স্ট্রেট লাইনের মতোই। যখনই আমার ফিচার আস্তে আস্তে বাড়তে থাকবে, মানে আমার ডাইমেনশন বাড়তে থাকবে, তখন 3D মানে 3 ডাইমেনশন হয়ে গেলে এই লাইনটা হয়ে যাবে একটা প্লেন, 4 ডাইমেনশনালে বা 5th বা 6 ডাইমেনশনাল চলে গেলে এটা হয়ে যাবে একটা হাইপার প্লেন, রাইট? সো আমার তো আসলে আমার টার্গেটটা কি? ডিসিশন বাউন্ডারিটা বের করা। এর মানে হচ্ছে আমার একটা হাইপার প্লেনের ইকুয়েশন বের করতে হবে, যে হাইপার প্লেনের ইকুয়েশনটা আমার যে কোনো ডাইমেনশনের জন্য আমার ডিসিশন বাউন্ডারিটাকে কী করবে? রিপ্রেজেন্ট করবে। আমরা এখানে একটা জিনিস ভুলে গেছি, একটা ডাব্লিউ নট আছে, এটা হচ্ছে তাহলে ডাব্লিউ এক্সপোজ ডাব্লিউ ট্রান্সপোজ টি এক্স প্লাস হচ্ছে ভুল লিখতেছি কেন, ডাব্লিউ নট ইকুয়াল টু 0। এইটা হচ্ছে তোমার হাইপার প্লেনের ইকুয়েশনটা। এই ডাব্লিউ নটটা 0 হবে যদি প্লেনটা ধরো আমার মানে 0 অ্যাক্সিস দিয়ে, মানে 0,0 অ্যাক্সিস দিয়ে যদি যায় প্লেনটা, তাইলে হচ্ছে ডাব্লিউ নটের ভ্যালুটা 0 হবে আর কি, ইন্টারসেপ্টটা বোঝাচ্ছে। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার সবাই? বুঝতে পারছি? আচ্ছা, এবার আসো আমরা আরেকটু ছোট কালার পড়াশোনায় আরেকটু যাই। এই যে এখানে আমরা ডাব্লিউ ট্রান্সপোজ লিখলাম, ডাব্লিউ ট্রান্সপোজ এক্স লিখলাম, এটার আবার আরেকটা মানে ভেক্টর, যেহেতু আমরা ভেক্টরে চলে আসছি, ভেক্টরের ম্যাথমেটিক্স নিয়ে কথা বলতেছি, তো ভেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে এইটার আবার আরেকটা মিনিং আছে। মিনিংটা কি দেখো, আমি একটু লিখে দিই, লিখলেই তোমরা বুঝতে পারবা। ডাব্লিউ ট্রান্সপোজ এক্স, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ডাব্লিউ ডট প্রোডাক্ট এক্স, ঠিক না? ডাব্লিউ আর এক্স এর ডট প্রোডাক্ট। এটা কি এভাবে লেখা যায় না যে ডাব্লিউর ম্যাগনিটিউড ইন্টু হচ্ছে এক্স এর ম্যাগনিটিউড এর কস থিটা ইকুয়াল টু 0? এভাবে লেখা যায়, মনে পড়ে? ট্রান্সপোজ মানে দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট নেওয়া মানে আসলে কি? ওই দুইটা ভেক্টরের ম্যাগনিটিউড এবং তাদের মধ্যবর্তী যেই অ্যাঙ্গেলটা ওইটার কস থিটার ভ্যালু নেওয়া। খেয়াল আছে কি নাকি ভুলে গেছি এসব? এই যে এখানে আমরা কি দেখাইলাম, জিনিসটা ছিল এমন, ঠিক না? এটাকে আমরা ট্রান্সপোজ করে গুণ দিছি। ট্রান্সপোজ করে গুণ দেওয়া আর ট্রান্সপোজ না করে গুণ দেওয়া জিনিসটা তো সেমই রইল না? আমি দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট করতেছি, মানে এই দুইটা প্রোডাক্ট, মানে এই দুইটা এই ভেক্টরের ডট প্রোডাক্ট করা আর একটা ডট প্রোডাক্টকে ট্রান্সপোজ করে এই ইকুয়েশনটা আনা সেম জিনিস, কারণ দুইটাই হচ্ছে কলাম ভেক্টর। বুঝতে পারছি? বুঝতে পেরেছি? ওকে, সো আমরা যেখানে ছিলাম যে এই যে ডট প্রোডাক্টটাকে আমরা আসলে কিভাবে লিখতে পারি? আমরা ভেক্টর থেকে জানি যে দুইটা ভেক্টরের যে ভ্যালুটা, এই ভ্যালু ইনটু হচ্ছে তাদের cos থিটার ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, এখন এটা যদি 0 আসে, ভ্যালুটা আমরা বলতেছি বারবার 0, ভ্যালু যদি 0 আসে, তাহলে 0 আসা মানে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী ডিসটেন্সটা আসলে কত? cos থিটার ভ্যালু 0 হয় কখন? cos থিটার ভ্যালু যদি 0 হয়, তাহলে তোমার থিটার ভ্যালু আসলে কত? অ্যাঙ্গেলটা কত বলো তো? এটা তো পারা উচিত 90 ডিগ্রি, এক্স্যাক্টলি, হ্যাঁ 90 ডিগ্রি। এর মানে আমরা যে বারবার বলতেছি যে এই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট 0 আসবে, এর মানে হচ্ছে এই দুইটা ভেক্টর আসলে একটা আরেকটার কি পারপেন্ডিকুলার, একটা আরেকটার সাথে কি মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এর মানে হচ্ছে ধরো তোমার এটা যদি একটা প্লেন হয়, হাইপার প্লেন হয়, যেটা হচ্ছে এক্স, এটার সাথে আমার এই যে ডাব্লিউটা হচ্ছে এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, এটা হবে আমার ডাব্লিউ আর এটা হচ্ছে আমার এক্স। বিষয়টা হচ্ছে এরকম, বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে আমরা মোটামুটি ম্যাথমেটিক্সের বেশ কিছু জিনিস বুঝে গেছি। এটা এই যে ইকুয়েশনটা আমরা বের করলাম, এই ইকুয়েশনটা ছিল আমার ডিসিশন বাউন্ডারির বা হাইপার প্লেনের। এখন তোমাদের একটু আগেই আমরা দেখাইছিলাম যে আমরা সাপোর্ট ভেক্টর মেশিনে ডিসিশন বাউন্ডারির সাথে আরও দুইটা কি নেই, লাইন নেই, মনে আছে? আরও দুইটা লাইন আমরা নেই। কেন নেই? একটা লাইন হচ্ছে, দুইটা লাইনকে আমরা বলি আমাদের
কি বলি, মার্জিনাল ভ্যালু। হ্যাঁ মার্জিনাল লাইন্স। এই মার্জিনাল লাইন্সগুলো কি করে, আমাদের যে সাপোর্ট ভেক্টরগুলো আছে ওই সাপোর্ট ভেক্টরগুলোকে টাচ করে। মার্জিনাল লাইনগুলো আমাদের সাপোর্ট ভেক্টরগুলোকে টাচ করে। সো যেমন ধরো এখানে ধরো অনেকগুলো পয়েন্ট আছে, এর মধ্যে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট দিয়ে আমার এই মার্জিনাল লাইনটা গেল, আর এখানে ধরো এই একটা পয়েন্ট বা দুইটা পয়েন্ট আছে, অনেকগুলো পয়েন্ট আছে, এর মধ্যে এই একটা পয়েন্ট দিয়ে হচ্ছে আমার মার্জিনাল ভ্যালুটা গেছে। আচ্ছা এখন তোমরা বলো আমাকে, যদি আমরা তো একটু আগে দেখলাম যে আমাদের এই যে মাঝখানের হাইপার প্লেনটা বা হাইপার প্লেনটা, এটার ইকুয়েশন হচ্ছে w ট্রান্সপোজ x প্লাস w নট ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক না? এটা দেখছি, এইটার ইকুয়েশন যদি এটা হয়, হ্যাঁ। আচ্ছা আরেকটা জিনিস একটু আমি বলে করে দেই, এই w নট না লিখে এটাকে আমরা লিখবো হচ্ছে b বা বায়াস। এই টার্মটাকে আমরা এখন থেকে বলি বায়াস বলবো। বায়াস মানে হচ্ছে সে মিন করবে যে তোমার এই লাইনটা মানে কতটুকু উপরে বা নিচে আছে, তোমার এক্স ওয়াই অ্যাক্সিসের সাথে কোন পয়েন্টে এটা হচ্ছে কাট করতেছে, ঠিক আছে? এই ইন্টারসেপশনটাকে আমরা বায়াস বলবো এখন থেকে। এই টার্মটাই ইউজ হয় আর কি, সামনে অন্যান্য অ্যালগরিদমগুলোতেও এটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা সো যেটা বলতেছিলাম, ধরো এই লাইনের ইকুয়েশন আমরা পেয়ে গেছি, হ্যাঁ এই লাইনের ইকুয়েশন আমরা পেয়ে গেছি, তাইলে এই যে মার্জিনাল দুইটা লাইন, এই মার্জিনাল লাইনগুলো আমাদের কেন ইম্পর্টেন্ট, আমরা বলতেছিলাম যে আমরা মার্জিনাল লাইন দুইটা এমনভাবে বের করব যাতে তাদের মার্জিনাল ডিস্টেন্সটা কি হয়, সর্বোচ্চ হয়, ম্যাক্সিমাম মার্জিনাল ডিস্টেন্স হয়। তাহলে ম্যাক্সিমাম মার্জিনাল ডিস্টেন্স যদি বের করতে হয়, তাহলে আমার আসলে এই মার্জিনাল লাইনগুলোর ইকুয়েশনও লাগবে, ঠিক না? এই লাইনগুলোর ইকুয়েশনও লাগবে। এখন মাঝখানের এই লাইনের ইকুয়েশন যদি আমি পেয়ে যাই, তাহলে কি এদের ইকুয়েশন বের করা পসিবল? অবশ্যই পসিবল, ঠিক না? কারণ যেহেতু তারা প্যারালাল লাইন, অবশ্যই তাদের ডিস্টেন্সটা কি করা পসিবল, আমার বের করা পসিবল। আচ্ছা এখন এটার একটা প্রসেস আছে, একটা একদম বড়সড় একটা ম্যাথমেটিক্যাল প্রসেস আছে, যেই প্রসেস দিয়ে আমরা বের করতে পারি যে এই প্রথম উপরের দিকে বা পজিটিভ সাইডে আমার যেই মার্জিনাল লাইনটা থাকবে তার ইকুয়েশনটা হবে wtx প্লাস বি ইকুয়াল টু 1, আর এই যে নিচের লাইনটা যেটা নেগেটিভ সাইডকে বোঝায়, এটার ইকুয়েশন হবে wtx প্লাস বি ইকুয়াল টু হচ্ছে -1, ঠিক আছে? ওই লম্বা প্রসেসে এখন আমরা যাব না, তাইলে আমাদের আসলে যেটা পড়তে চাচ্ছি ওই দিকে থাকতে পারবো না, অনেক দূর চলে যেতে হবে। বাট এই দুইটা ইকুয়েশন হচ্ছে আসে, এবং তোমরা দেখো যে ইকুয়েশন দুইটা কিন্তু সেম, ঠিক আছে? এটা হচ্ছে wx প্লাস বি ইকুয়াল টু 0, এটা হচ্ছে wx প্লাস বি ইকুয়াল টু 1, আর এটা হচ্ছে -1। এখন তোমাদের মনে হইতে পারে স্যার কি ম্যাথমেটিক্যাল প্রসেস, কি বলতেছেন, আসলে বিশ্বাস হচ্ছে না যে সিমিলার ইকুয়েশন কিভাবে আসে। আমরা একটা এক্সাম্পল এখন দেখব, হ্যাঁ এক্সাম্পলটা দেখলে তোমাদের কাছে জিনিসটা সহজ হবে বুঝতে। আমরা একটা ওয়েবসাইট আছে ডেসমস, এই যে ইকুয়েশনটা, এটা আমরা কোত্থেকে আনছিলাম মনে পড়ে? আমরা একটা জেনারেলাইজড ইকুয়েশন লিখছিলাম না ইয়ের, কি বলে, স্ট্রেট লাইনের, যে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0। সো এরকম একটা লাইন আমরা ধরে নিই, ধরো মনে করো আমি a b c এর ভ্যালু জানি, আমার a এর ভ্যালু হচ্ছে 2x প্লাস b এর ভ্যালু হচ্ছে 3y আর c এর ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে? তাহলে 0 থাকবে। এরকম একটা লাইন আমরা ধরে নিই যে 2x প্লাস হচ্ছে 3y প্লাস প্লাস না ইকুয়াল টু 0 দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ইকুয়াল টু 0 দিলে দেখো লাইনটা আসলে কোন দিক দিয়ে যায়, কোন দিক দিয়ে যায়, একদম আমার হচ্ছে অরিজিন দিয়ে যায়, ঠিক আছে? এই কারণে এই পয়েন্টটাকে আমরা বায়াস বলি। কেন দেখো, এই যে দেখো এটার ভ্যালু যদি আমি বাড়াই 2 করি, এই যে দেখো এটা 2 পয়েন্ট কি হয়েছে, উপরে উঠে গেছে, সরি এই যে এক্স অ্যাক্সিসে যে 1 1 2 পয়েন্ট ডানে চলে গেছে। আবার এটাকে যদি আমি -2 দেই, দেখো -2 দিলে কি হবে, সে এক্স অ্যাক্সিস থেকে 2 ঘর বামে চলে আসবে, ঠিক আছে? সো আমরা যেটা করতে চাচ্ছি যে ধরো এই হচ্ছে আমার লাইন, হ্যাঁ এখন তোমরা একটু এখানে খেয়াল করো, আমরা বলতেছিলাম যে আমার মার্জিনাল লাইনটা যদি এটা হয় যে wx প্লাস বি ইজ ইকুয়াল টু 0, এটা যদি মার্জিনাল লাইন হয়, তাহলে আমার
সরি, এটা যদি আমার বাউন্ডারি লাইন হয়, ডিসিশন বাউন্ডারি হয়, তাহলে প্রথম পজিটিভ মার্জিনাল বাউন্ডারিটা হবে ইকুয়াল টু +1 আর নেগেটিভটা হবে ইকুয়াল টু -1। আমরা এরকম দুইটা লাইনও তাইলে এখন বানাই। দেখো সেম লাইন বানাবো আমি, 2x + 3y ইকুয়াল টু হচ্ছে 3 দিলাম। আরেকটা লাইন লিখি, 2x + 3y ইকুয়াল টু হচ্ছে -1 দিই, উপরেরটা 1 দিই। এখন বিষয়টা বুঝতে পারছো? আমরা কি আসলে এমন কিছুই একটাই চাচ্ছিলাম না যে আমার একটা ডিসিশন বাউন্ডারি আসবে এবং ওইখান থেকে হচ্ছে কি হবে, দুইটা মার্জিনাল লাইন আমরা পাবো, যে দুইটা মার্জিনাল লাইনের ডিস্টেন্স এর থেকে সমান হবে এবং মার্জিনাল লাইন দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স কি হবে, ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, এটাই আমরা চাচ্ছিলাম যে এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সমান এবং এই দুইটার মাঝখানে যে ডিস্টেন্সটা এটা হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে, এই কারণে আসলে ইকুয়েশনটা এভাবে আসছে। এটা একটা প্রুফ আছে বড়, ওই দিকে আর আমরা গেলাম না, বাট এতটুকু তো এখন বুঝতে পারতেছি যে ইকুয়েশন দুইটা কেন আসছে এরকম, বুঝতে পারতেছি তো? ওকে, আচ্ছা ঠিক আছে, নাইস। আচ্ছা, এটা যদি হয়ে যায় তাইলে আমরা এখন যেটা করব যে আমরা আরেকটা জিনিস এটা আমাদের বুঝতে হবে যে এটা যে আমরা বলতে চাচ্ছি যে এই যে ডিস্টেন্সটা আমরা বাড়াবো, ডিস্টেন্সটা বাড়াইতে হইলে ডিস্টেন্সের ইকুয়েশনটা তো আমার লাগবে, ঠিক না? এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সের ইকুয়েশনটা কি করতে হবে, আমার বের করতে হবে। ডিস্টেন্সের ইকুয়েশনটা আমরা আসলে তাহলে কিভাবে বের করব? ডিস্টেন্সের ইকুয়েশনটা বের করতে হইলে আমাদের খুব সহজ। তুমি দেখো, আমরা একটু আগে তোমাদের বলছি যে এই যে ডাব্লিউটা আসলে কি, আমার এই যে এক্স অ্যাক্সিসটার সাথে পারপেন্ডিকুলার একটা লাইন, এমন একটা লাইন যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, ঠিক না? তাহলে আমি যদি আমার এই যে ডিসিশন বাউন্ডারির ইকুয়েশন পেয়ে যাই, তাহলে ডিসিশন বাউন্ডারি ইকুয়েশনের সাথে সমান্তরাল 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ডাব্লিউর ভ্যালু তো আমি অলরেডি বের করে ফেলছি না? যেহেতু ডিসিশন বাউন্ডারি পেয়ে গেছি, তাহলে ডিসিশন বাউন্ডারির সাথে সমকোণে উপরের দিকে একটা ভেক্টর আমি অলরেডি পেয়ে গেছি। তাহলে এই ভেক্টরের যে ভ্যালুটা হবে ওইটাকে যদি আমরা ডাবল করি তাহলে আমি হচ্ছে ডিস্টেন্সটা পেয়ে যাচ্ছি। বিষয়টা বুঝতে পারছি? ক্লিয়ার সবার কাছে ব্যাপারটা? আচ্ছা, সো এই হচ্ছে কাজ আমাদের, মানে মূল স্টেপগুলা কি হয়? মূল স্টেপটা হয় প্রথমে আমরা এরকম একটা হাইপারপ্লেন বের করি, মাঝখানে হাইপারপ্লেন বের করে এরপরে আমাদের দুইটা মার্জিনাল লাইন বের করতে হবে। মার্জিনাল লাইন বের করব কিভাবে? মার্জিনাল লাইন বের করার জন্য আমরা এই মাঝখানের ডিস্টেন্সটা নেই, আমরা দুইটা করে মার্জিনাল লাইন বের করতে থাকি। যেই মার্জিনাল লাইনের ডিস্টেন্স সবচেয়ে বেশি আসে ওইখানে আমরা এটাকে আটকাই দিই, দাঁড় করাই দিই এবং বলি যে ঠিক আছে এই দুইটাই আমার মার্জিনাল লাইন বা আমার সাপোর্ট ভেক্টর মেশিনের এই দুইটাই হচ্ছে আমার মার্জিনাল লাইন এবং এইটা হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্সটা। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এখন তোমরা একদম খুব সহজ কিছু কোয়েশ্চেন আমাকে অ্যান্সার দাও। ধরো এই যে পয়েন্টটাকে আমরা বলছি যে সাপোর্ট ভেক্টর আমাদের, আবার এইখানে এই যে পয়েন্টটা যেটাকে আমাদের সাপোর্ট ভেক্টর বলছি, এই পয়েন্টের তো একটা এক্স ওয়াই এর ভ্যালু আছে, ঠিক না? এই পয়েন্টের এক্স ওয়াই এর ভ্যালু যদি আমি এই ইকুয়েশনে বসাই তাহলে ভ্যালু কত আসা উচিত? জিরো আসবে নাকি 1 আসবে? হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক না? 1 আসবে, কারণ আমরা ইকুয়েশনটাকে বসাইছি এভাবে যে আমার ইকুয়েশনটার মানে ইকুয়েট করার পর আসতেছে 1, এর মানে এই লাইনের উপরে যে পয়েন্টগুলো আছে এই লাইনের উপরে পয়েন্টগুলোকে যদি আমরা ইকুয়েশনে বসাই তাহলে ভ্যালু আসবে কত? 1। আর এখানেও সেমভাবে যদি এই লাইনের উপরে যে পয়েন্টগুলো আছে তাদের ভ্যালুকে যদি আমি ইকুয়েশনের উপরে বসাই তাহলে আমার ভ্যালু আসবে -1। তাহলে এখন তুমি বলো, যদি এই পয়েন্টটার ভ্যালু -1 আসে তাহলে এই পয়েন্টগুলো যেগুলো আরও পরে আছে, আরও পিছনে আছে, তাদের ভ্যালু কি 1 থেকে বড় আসবে না? বিষয়টা বুঝতে পারছি? এর মানে এই ভ্যালুগুলো আসবে আমার 1 থেকে বড়। আর সিমিলারলি এই পয়েন্টের ভ্যালু যদি -1 আসে তাহলে এর নিচে যেই পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোকে যদি আমরা এই ডিসিশন আমরা মার্জিনে বসাই,
মার্জিনাল লাইনটাতে বসাই, তাহলে আমার ভ্যালুগুলো আরও কি আসবে, -1 থেকে আরও ছোট ভ্যালু আসবে। বিষয়টা বুঝতে পারছি? ক্লিয়ার কিনা বিষয়টা তোমাদের কাছে? আচ্ছা, এইটাকে আমরা বলতেছি আমাদের ডিসিশন রুল। এই যে জিনিসটা আমরা বের করলাম, এটাকে আমরা বলতেছি ডিসিশন রুল। ডিসিশন রুলটা কি হবে? ডিসিশন রুলটা হচ্ছে আমাদের একটু আগে আমরা একদম শুরুর দিকে বলছিলাম কিন্তু, যে আমাদের যে দুই টাইপের ডেটা, এই ডেটাগুলোকে ধরো আমরা পজিটিভ ধরে নিছি, এই ডেটাগুলোকে আমরা নেগেটিভ ধরে নিছি। তাহলে এমন যদি হয় যে তোমার y এর ভ্যালুটা পজিটিভ, ঠিক আছে, এবং ইফ এমন হয় যে wx1 প্লাস b ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0। আমি কি এতক্ষণ 1 বলছি? 0 আসবে, সরি। তুমি এই পয়েন্টের, এই লাইনের উপর একটা পয়েন্ট যদি এখানে বসাও তাহলে ভ্যালুটা 0 আসবে, ঠিক আছে। সরি, আমি একটু ভুল বলে ফেলছি। এই লাইনের উপরে একটা পয়েন্ট যদি আমরা এই লাইনে বসাই, লাইনের ইকুয়েশনে বসাই, তাহলে ভ্যালুটা সবসময় কি আসে? 0 আসে। যে আমরা বলি যে সমীকরণটি সিদ্ধ হয়েছে। কিভাবে বলি? যে এই লাইনের উপরেরই একটা পয়েন্ট যখন আমরা লাইনের ইকুয়েশনে বসাই তখন ভ্যালুটা 0 আসে। তাহলে এটা আসবে 0। আর নেগেটিভ যে পয়েন্টগুলো, নেগেটিভ পয়েন্টের জন্য আসবে তোমার লেস দেন 0, x1 প্লাস b হচ্ছে লেস দেন 0 আসবে। এইটাকে আমরা বলতেছি আমাদের ডিসিশন রুল। যে আমরা একটা নতুন পয়েন্ট ধরো আসলো, ওই নতুন পয়েন্ট আসলে আমরা আসলে কিভাবে বুঝবো যে নতুন পয়েন্টটা কোন দিকে পড়বে, পজিটিভ সাইডে পড়বে নাকি নেগেটিভ সাইডে পড়বে। আমরা মার্জিনাল লাইনে এটা বসাবো, বসায়ে এরপর হচ্ছে আমরা দেখব যে পজিটিভ যদি গ্রেটার দেন 0 গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 ভ্যালু আসে, আমরা এটাকে বলবো যে এটা পজিটিভ সাইডে আছে। যদি লেস দেন 0 আসে তাহলে আমরা এটাকে বলবো নেগেটিভ সাইডে আছে। আচ্ছা, এই যে কাজটা এতক্ষণ আমরা যেটা করলাম, এটাকে আমরা বলি হচ্ছে হার্ড মার্জিন, ঠিক আছে। এটাকে আমরা বলি কি? হার্ড মার্জিন। মানে দেখো, তুমি এখান থেকে এই যে মার্জিনাল লাইনগুলো আমরা বের করছি, যদি একটা পয়েন্ট এই সাইডে আসে তাহলে এটা কিন্তু মিসক্লাসিফাই হবে, ঠিক আছে। আবার যদি এমন হয় যে একটা পয়েন্ট এই সাইডে আসে, মিসক্লাসিফাই হবে। সেমভাবে যদি ওই সাইডের গ্রিন কালারের একটা পয়েন্ট এই সাইডে অথবা এই সাইডে আসে, এটা কিন্তু কি হবে? মিসক্লাসিফাই হবে, এবং আমার মানে এসভিএম সিস্টেমটা যেটা আমরা এতক্ষণ আলাপ আলোচনা করলাম, এই সিস্টেমটা কিন্তু কাজ করবে না, ঠিক আছে। এটাকে আমরা বলি হার্ড মার্জিন। হার্ড মার্জিন, হার্ড মার্জিনে তুমি এরকম কোনো স্কোপ থাকে না যে স্কোপে তুমি হচ্ছে কি করতে পারো, এই মানে ডেটার মধ্যে কোনো ইমপিউরিটি থাকতে পারবে না, সোজা কথা। মানে ডেটাটা একদম সুন্দরভাবে মার্জিনালি সেপারেবল হইতে হবে, ঠিক আছে। কিন্তু আমরা যদি রিয়েল লাইফ ডেটা দিয়ে দেখি, রিয়েল লাইফ ডেটা কিন্তু আসলে কি হয় না, এবার মার্জিনালি সেপারেবল হয় না। তুমি একটা না একটা দুইটা ডেটা পয়েন্ট তুমি এদিক সেদিক পাবাই, এরকম হবেই, ঠিক আছে। সো ওই ধরনের মানে অ্যাকচুয়ালি রিয়েল লাইফের ডেটা যেমন হয় ওই ধরনের ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা এসভিএম এর আরেকটা ভার্সন আছে, এটাকে আমরা বলি সফট মার্জিন। ওইটা আমরা আজকে দেখব না, সমস্যা নাই। একই জিনিস, অল্প একটু হচ্ছে চেঞ্জ আছে। এখানে আমরা একটা মানে টলারেন্স ভ্যালু দেই যে তুমি এই লাইনের ডানে কয়টা ভ্যালু সহ্য করবা বা এই লাইনের বামে তুমি কয়টা ভ্যালু সহ্য করবা, ঠিক আছে। এটা দিয়ে এরকম একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করে আমরা হার্ড মার্জিনটাকে সফট মার্জিন হিসেবে কাজে লাগে, ঠিক আছে। তাইলে বিষয়টা কি মানে জিওমেট্রিক এবং ম্যাথমেটিক্যাল ইনটিউশনগুলোকে মোটামুটি বুঝতে পারছি যে এসভিএম কিভাবে কাজ করতেছে। কোনো কোয়েশ্চেন থাকলেও তোমরা করতে পারো, আমি দরকার হয় আরেকবার বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। কোয়েশ্চেন নাই নাকি স্যার? কিছুই বুঝি নাই আজকে, মজা পাইলাম না কারণ আজকে একটু বেশি ম্যাথ হয়ে গেছে এই কারণে। আচ্ছা, সমস্যা নেই, আমরা এখন একটা এক্সাম্পল দেখব যে সলভ করব কিভাবে। সলভ করব কিভাবে এই এক্সাম্পল দেখলে মজা পেয়ে যাবো, সমস্যা নেই। আর হচ্ছে আমি সমস্যা নেই, আমি একটা ভিডিও আপলোড দিব, আরেকটা ভিডিও আপলোড দেব। ওই ভিডিওটাতে হচ্ছে এই ইন্টুইশনটা আরেকটু ডিটেলসে বোঝানো আছে। শোনো, বিষয়টা হচ্ছে ধরো এরকম ইনডেপথ ম্যাথমেটিক্যাল ইনটিউশন হয়তোবা তোমার পরীক্ষার জন্য দরকার নেই, ঠিক আছে। হয়তোবা তোমার পরীক্ষার জন্য ওইটা দরকার নেই, কিন্তু তোমার একটা বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য অবশ্যই এটা দরকার। তুমি যদি কাউকে গিয়ে আজকে বলো যে আমি এসভিএম বুঝি, এসভিএম কীভাবে কাজ করে বুঝি, সে তোমাকে ধাপ করে
হাইপারপ্লেনের ইকুয়েশনটা এক্সপ্লেন করতে বলতে পারে যে হাইপারপ্লেনের ইকুয়েশনটা কি, কিভাবে আসে, এখানে এক্স কি, ডাব্লিউ কি, বি কি, ঠিক আছে। বা হাইপারপ্লেনের ইকুয়েশনের সাথে আমরা মার্জিনাল যে হাইপারপ্লেনগুলো ওইখানে কেন 1 নেই, কেন -1 নেই, ঠিক আছে, এরকম ধাপ করে একটা কোয়েশ্চেন তোমাকে করতে পারে। এবং এই জিনিসগুলো আমরা একটা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হিসেবে আমাদের জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটু এতক্ষণ যা পড়লাম একটু মাথা থেকে এবার সরায় রাখো, সমস্যা নেই। আমরা এখন একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখব, যেটা আসলে তোমার এক্স্যাক্টলি আসলে এখন তুমি বুঝতে পারবা যে যা শিখে আসছি এগুলো আসলে কিভাবে কোথায় অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে। এবং পরীক্ষার জন্য এটাই ইম্পর্টেন্ট, তোমাকে একটা ডেটা সেট দেওয়া থাকলে তোমার ওইটার উপরে এই ম্যাথমেটিক্যাল এক্সাম্পলটা রান করে তোমাকে আসলে দেখাইতে হবে যে তুমি হাইপারপ্লেনের ইকুয়েশনটা বের করে আনতে পারতেছো কিনা, ঠিক আছে। আমরা কিন্তু একই কাজ করতেছি প্রতিবার, খেয়াল করে দেখবা তোমরা। লিনিয়ার রিগ্রেশনে, লজিস্টিক রিগ্রেশনে আমরা ওই যে লাইনের ইকুয়েশনটা বের করতে চাচ্ছিলাম যে কোন লাইনটা আমাদের ডেটাটাকে বেস্ট রিপ্রেজেন্ট করে। এখানেও সিমিলার, কিন্তু আমরা ওই হাইপারপ্লেনের ইকুয়েশনটা, যে এখান থেকে ওই হাইপারপ্লেনের ইকুয়েশনটা বের করব যেটা হচ্ছে আমার ডেটাটাকে পারফেক্টলি সেপারেট করে। আর মাঝখানে কি এই দুইটা মার্জিনাল লাইনের কি থাকে, দুইটা মার্জিনাল লাইনের মধ্যে ডিস্টেন্সটা যেন সর্বোচ্চ থাকে, ঠিক আছে। ওকে, আমি একটু ইয়ে করব, স্ক্রিন শেয়ারটা অফ করে আবার ইউটিউবের ওই ইয়েটা অন করব। তোমরা আরেকবার একটু অ্যাড হয়ে যাও স্ক্রিন শেয়ারটাতে। দেখা যাচ্ছে স্ক্রিনটা? আচ্ছা, সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা একটু আমাকে বলবা, হ্যাঁ? না শোনা গেলে আমি ফিক্স করে দেব, বাট সাউন্ডটা শোনা যাওয়ার কথা। সাউন্ড কি শুনতে পাচ্ছ তোমরা? স্যার পাচ্ছি। ওকে, ঠিক আছে। তাহলে একটু, এটা একটা 9 মিনিটের ভিডিও, বাট সহজ একটা ভিডিও। আমি একটু স্পিড বাড়াই দিই, তাহলে তোমাদের একটু সময় কম লাগবে। একটু তোমরা দেখো, ভিডিও মাঝখানে আটকায় আমি হচ্ছে এক্সপ্লেন করব, সমস্যা নেই। This video I will discuss support vector machines with numerical example. Here I will be discussing linear SVM example. In another video I have discussed non-linear SVM example. The link for the video is given in the description below. So this is the data set given for us. We have 8 data points. Out of 8 data points, 4 are positively labeled data points and 4 are negatively labeled data points. আচ্ছা, ডেটা পয়েন্ট দেখে ভয় পাওয়ার কিছু নাই। এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই। ওই যে আমরা যেহেতু ডেটা পয়েন্টগুলোকে এখন ভেক্টর হিসেবে চিন্তা করতেছি, এই কারণে সে ভেক্টরের মতো করেই লিখছে আর কি, পাশাপাশি লিখে নাই। ওকে, সো আমরা কিন্তু যেহেতু এটা একটা সুপারভাইজড লার্নিং মেথড, ঠিক আছে, সাপোর্ট ভেক্টর মেশিন কিন্তু সুপারভাইজড লার্নিং মেথডের মধ্যে পড়ে। তাইলে আমরা অলরেডি এই ডেটা পয়েন্টগুলোর মানে লেভেলগুলো জানি, অ্যাকচুয়াল ভ্যালুগুলো জানি। সো সেই হিসাবে আমরা বলতেছি যে এই 4টা পয়েন্টের পজিটিভ লেভেল আমরা জানি আগে থেকে, আর এই 4টা পয়েন্টের নেগেটিভ লেভেল এটাও আমরা আগে থেকে জানি। So these are the positively labeled data points and these are negatively labeled data points in this case. So what I need to do is I need to first plot these particular data points, and then I need to identify the nearest data points on both the sides of this particular classes. So the first data point is 3 1, 3 minus 1, 6 1, 6 minus 1. So if you look at this particular thing, that is 3 1 is plotted here, 3 minus 1. অসহ্য। 6 plus 1 and 6 minus 1. These are plotted over here. So these data points are positively labeled data points. Similarly, we have another 4 data points, that is 1 0, 0 1, 0 minus 1, minus 1 0. So this is 1 0, 0 1, 0 minus 1 and minus 1 0. So these 4 data points are negatively labeled data points. Now once you plot this particular data points, next we need to identify the nearest data point on either side of this particular data points. So if you look at this particular data point, আচ্ছা, সে দেখো বলতেছে যে আমি দুইটা ভাগে দেখতেছি যে দুইটা ভাগে ভাগ হয়েছে, আমার নীল পয়েন্টগুলো ডান দিকে, লাল পয়েন্টগুলো বাম দিকে, কিন্তু সে বলতেছে যে নিয়ারেস্ট পয়েন্টটা বের করতে হবে।
বলো তো কেউ একজন নিয়ারেস্ট পয়েন্টটা কেন বের করতে হবে, কোন দুইটা পয়েন্ট সবচেয়ে কাছে এটা কেন বের করতে হবে? সাপোর্ট ভেক্টর বা সাপোর্ট এক্স্যাক্টলি, লাইন সাবাস, বের করে। থ্যাংক ইউ। হ্যাঁ, ওই পয়েন্টগুলোকে আমরা কি ধরবো, আমাদের সাপোর্ট ভেক্টর হিসেবে ধরবো। সাবাস, এই তো বুঝতে পারছো। এই যে এই পয়েন্টটা আর এই দুইটা পয়েন্ট হচ্ছে সবচেয়ে কাছাকাছি, তাহলে আমরা দেখা যাবে যে এই মাঝ বরাবর যদি আমাদের ডিসিশন বাউন্ডারি হয়, তাহলে আমার এই ক্লাস্টারের সাপোর্ট ভেক্টর হবে এটা, আর এই সাইডের সাপোর্ট ভেক্টর হবে এই দুইটা। ঠিক আছে, ওকে, এরপরে দেখি আসো। point. This is the one data point which is nearest from negatively labeled data points, and these two are from positively labeled data points. So you can say that this is 1 0. We will label this one as S1, and this one is S2, that is 3 1, and this is S3. We will say it as 3 minus 1. So S1 is equal to 1 0, S2 is equal to 3 1, and S3 is equal to 3 minus 1. So this is the next step what we need to perform. So after this particular thing, this is how actually the graph will look like. This is the S1, this is S2, and this is S3. This particular point is from negatively labeled data set, and this is from positively labeled data points. Now whenever you write an equation for the hyperplane, this side it will be equivalent to -1, and this side it will be equivalent to +1. So that is how actually we used to write the equation. Now এখন তো তোমরা আসলে ক্লিয়ার যে সে যে বললো যে এই সাইডটা -1 হবে আর এই সাইডটা +1 হবে, কেন হবে? কারণ আমরা ওই যে মার্জিনাল লাইনের ইকুয়েশনটাই আসলে এভাবে বানাইছি যে এই সাইডের ভ্যালুগুলো -1 আসবে আর ওগুলা +1 আসবে। this side it will be equivalent to +1. So that is how actually we used to write the equation. Now what we do here is for each vector, whatever the 3 data points we have identified, we used to augment one as a bias input. So that is what actually we used to do before we continue with the procedure. So first আচ্ছা, এখানে একটা কাজ করা হবে। এখানে আমরা যেটা করব যে আমাদের ভেক্টর পয়েন্টগুলোকে আমরা অগমেন্ট করব। অগমেন্ট করা মানে যেটা বোঝাচ্ছি, অগমেন্ট করা মানে বোঝাচ্ছি, দেখো প্রত্যেকটা ডেটা পয়েন্ট এখানে হচ্ছে এক্স ওয়াই, x1 আর y হচ্ছে 0, s2 এর জন্য x3 y1, s3 এর জন্য x হচ্ছে 3 y হচ্ছে -1। প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে 2D প্লেনে আছে, ঠিক আছে, 2D প্লেনে আছে। আর যেহেতু আমাদের এই মানে সাপোর্ট ভেক্টর মেশিনের কনসেপ্টটাই আমরা এমনভাবে চিন্তা করি বা আমাদের ইকুয়েশনগুলো এমনভাবে ডেভেলপ করা যাতে এটা 2D 3D 4D যে কোনো প্লেনে কাজ করে, তাহলে আমাদের এখানে তোমাদের যদি মনে থাকে ইকুয়েশনে আমাদের সবসময় একটা বায়াস টার্ম ছিল। এই যে এই ইকুয়েশনে যে ইন্টারসেপ্টটা, এটাকে আমরা বলছিলাম যে আমরা বায়াস বলবো, এবং আলটিমেটলি আমাদের ইকুয়েশনে এই যে W0 একটা বায়াস টার্ম সবসময় কি আসছে। তো এই বায়াস টার্মটা ইন্ট্রোডিউস করানোর জন্য আমরা প্রত্যেকটা পয়েন্টকে একটা করে বায়াস ভ্যালু দিছি, এবং আমরা ধরে নিছি যে সবার বায়াস ভ্যালু সেম, ঠিক আছে, সবার বায়াস ভ্যালু হচ্ছে 1। আমি মাঝখান দিয়ে হচ্ছে আমার হোয়াইট বোর্ডটা দেখাইছিলাম, তোমরা কি এটা দেখতে পাইছো? না স্যার, শেয়ার হয় না তো। আচ্ছা আচ্ছা, আর হয় না, দাঁড়াও 1 মিনিট, আমি এটা শেয়ার করার ব্যবস্থা করতেছি। কোশ্চেন স্যার বলে দিবে যে পজিটিভ এই পয়েন্টগুলো নেগেটিভ। আরেকবার একটু বলো, বুঝি নাই কোশ্চেনে কি হয়েছে। স্যার কোশ্চেনে যে আমাদের কতগুলো ডাটা পয়েন্ট দিবে, এগুলো কি বলে দেওয়া থাকবে এখানে যে বলে দিছে যে এইটা হচ্ছে তুমি লিনিয়ারলি সেপারেবল ডেটা পয়েন্টই পাবা, কারণ হচ্ছে প্রশ্নটা পড়লেই তুমি বুঝতে পারবা যে এখানে লিনিয়ার কোন ভ্যালুগুলো লিনিয়ারলি সেপারেবল এবং কোন ভ্যালুগুলো লিনিয়ারলি সেপারেবল না। আর প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু এটা একটা এটা একটা সুপারভাইজ লার্নিং মেথড, সুপারভাইজ লার্নিং মেথডে তো অবশ্যই তোমাকে ডেটা পয়েন্টগুলো বলে দেওয়া থাকবে, ঠিক না? ডেটা পয়েন্টগুলো বলে না দিলে তুমি কাজ করবে কিভাবে? পজিটিভ নেগেটিভ এগুলো একটু বলে দেওয়া থাকবে। হ্যাঁ, অবশ্যই এটা বলে দেওয়া থাকবে যে কোন ডেটা পয়েন্টগুলো পজিটিভ কোনটা নেগেটিভ, আর না হলে কোনো না কোনো একটা হিন্ট অবশ্যই দেওয়া থাকবে যেটা দিয়ে তুমি বুঝতে পারো যে এই ডেটা পয়েন্টটা পজিটিভ আর এটা নেগেটিভ, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, আমি আমার ইয়েটা আনার ট্রাই করতেছি, হোয়াইট বোর্ডটা এখানে আনার ট্রাই করতেছি, একটু আমাকে সময় দিবা। পিসিটা স্লো হয়ে গেছে।
আল্লাহ, এত সময় নিচ্ছে কেন? আর এতক্ষণে তো আমি স্ক্রিন শেয়ার চেঞ্জ করেই দেখাইতে পারতাম। আচ্ছা, কার জন্য মাইক খোলা? একটু মাইকটা অফ করে দাও স্যার। আচ্ছা, এই টার্মটা দেখতেছো যে ইজ ডিসিশন বাউন্ডারি, পেজটা দেখতেছো এখন? জি স্যার দেখেন। আচ্ছা, এখানে তোমাদের মনে আছে আমরা এই ইকুয়েশনটা বের করছিলাম, আমাদের যে y ট্রান্সপোজ x প্লাস b একটা বায়াস টার্ম ছিল। হ্যাঁ, এটা ছিল আমাদের ওই যে y অ্যাক্সিসে যে ইন্টারসেপ্টটা করছিল ওইটাকে আমরা বলতেছিলাম w নট, বা w নটের বদলে আমরা হচ্ছে b বসাইছিলাম যে বায়াস। সো এখানে সে যে কথাটা বলতেছে যে আমাদের প্রত্যেকটা পয়েন্টের সাথে আমরা ধরে নিব, অ্যাজিউম করে নিব যে প্রত্যেকটা পয়েন্টে 1 করে মানে সেম বায়াস আছে। এটা হচ্ছে আমাদের পরবর্তীতে ক্যালকুলেশনের জন্য সহজ হবে। আমরা দেখবা যে প্রথমে ওয়েট বের করব, ওয়েট থেকে অটোমেটিক্যালি বায়াসটা বের হয়ে আসবে। ঠিক আছে, এই কাজের মানে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা হচ্ছে এখানে এই ডেটা পয়েন্টগুলোকে একটু অগমেন্ট করে নিছি, একটু চেঞ্জ করে নিছি, যে ভেক্টরগুলোকে আমরা 1 করে বায়াস দিয়ে দিছি সবগুলাতে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা একটু কন্টিনিউ করি, দেখো। S1 is equal to 1 0. This S1 is converted as 1 0 1, that is 1 will be added as a one more dimension to this particular S1. That particular dimension is nothing but a bias. Similarly, S2 is 3 1, 1 will be added to it, it will become 3 1 1, and S3 is equal to 3 minus 1. Once we add 1 to this one, it will become 3 minus 1 and 1. So just to differentiate these two data points, S1 is the original one and S1 tidal is the data point after adding 1 as a bias to it. So similarly, S2 tidal and S3 tidal here. Here we have 3 data points which are near from either side of the classes. So what we need to do here is we need to calculate 3 variables, that is alpha 1, alpha 2, alpha 3, which will be used to calculate the weight vector. Ready to activate AI across your enterprise now? MuleSoft can help. Okay, so আচ্ছা দেখো, আরেকটু স্যার বলে দিই, অ্যাড করে দিই। এখানে আমাদের কাজ হচ্ছে ওই হাইপার প্লেনটা বের করা, তাই তো? হাইপার প্লেনটা বের করতে হলে আমাদের ইকুয়েশন অনুযায়ী আমাদের দুইটা জিনিস লাগবে। যেহেতু w ট্রান্সপোজ x প্লাস b ছিল, তাহলে w ওই ওয়েট ভেক্টরটা আমার লাগবে, আর b বায়াসের ভেক্টরটা আমার লাগবে। ঠিক আছে, তাই ওয়েট ভেক্টরটা বের করতে গেলে ক্যালকুলেশনে আমাদের হচ্ছে আলফার ভ্যালুগুলো লাগে। আলফার ভ্যালুগুলো আমরা কীভাবে বের করবো একটু দেখো, খুবই সহজ। আলফার ভ্যালুগুলো যেই তিনটা সাপোর্ট ভেক্টর আমরা নিলাম, এই তিনটা সাপোর্ট ভেক্টর থেকে আমরা আলফার ভ্যালুটা বের করতে পারবো। কিভাবে? এই যে দেখো, if you want to calculate alpha 1, alpha 2, alpha 3, these are the equations we need to use. Depending on the number of nearest data points, these particular equations will change. So in this case we have 3 nearest data points, so we need to calculate 3 variables, that is alpha 1, alpha 2, alpha 3. Now the question is how to calculate it. So if you want to calculate alpha 1, we can use this particular equation, that's alpha 1, alpha 2, alpha 3. So alpha 1 S1 S1 plus alpha 2 S2 S1, alpha 3 S3 S1. So if you notice this particular equation, in this equation S1 is common and S1, S2, S3 are used for calculating or writing this equation. And this one, S1 is common, so S1 is present on what side? S1 is present on the negatively labeled data sets, so we equate this particular equation to -1. Similarly, alpha 1, এই কথাটা বুঝতে পারছো যে এখানে -1 কেন আসছে? এই ইকুয়েশনে যেহেতু আমাদের S1টা কনস্ট্যান্ট, মানে S1টা চেঞ্জ হচ্ছে না, এবং S1টা যেহেতু আমাদের মাইনাস লেভেলের ছিল, মানে নেগেটিভলি লেভেল ছিল, এই কারণে আমরা এখানে -1 দিছি। পরেরগুলোতে দেখো এখানে S2 কনস্ট্যান্ট, S2 এর সাথে একবার S1 আসছে, একবার S2 আসছে, একবার S3 আসছে। যেহেতু S2 কনস্ট্যান্ট হয়ে গেছে, S2 পজিটিভ সাইডে ছিল, এই কারণে পজিটিভ, এবং S3 এর জন্য সেম। ঠিক আছে, S1 S2, সো alpha এই তিনটা ইকুয়েশন পেয়ে গেলে এই তিনটা ইকুয়েশন তুমি খুব সহজে একটা ইয়েতে বসায়, ক্যালকুলেটর বসায় yes, সলভ করতে পারো। to S3 in this ক্যালকুলেটর বসায় যদি সলভ করতে না চাও,
তাহলে তুমি এভাবেও সলভ করতে পারো, কারণ S1 S2 সবগুলোর ভ্যালু তো আমরা জানি। এগুলাকে ভেক্টরগুলোকে যদি আমরা পাশাপাশি বসাই দিই তাহলে এদের জাস্ট কী হবে, মাল্টিপ্লিকেশন হবে। মাল্টিপ্লিকেশন হয়ে একটা ইকুয়েশন আসবে, যে ইকুয়েশনটাকে তুমি পরবর্তীতে এই যে এরকম হবে দেখতে। ইকুয়েশনটা কোথায়, এই যে দেখো, 1 × 1 প্লাস 0 × 0 প্লাস 1 × 1, মানে 1 প্লাস 0 প্লাস 1। আবার এই যে 3 × 1 প্লাস 1 × 0 প্লাস 1 × 1, এ কারণে 3 প্লাস 0 প্লাস 1। সবগুলোকে যোগ করলে এই প্রত্যেকটা ইকুয়েশনে আলফা 1 আলফা 2 আলফা 3 এর একটা করে কি আসবে, আমার কোএফিসিয়েন্ট আসবে। আমি এই কোএফিসিয়েন্টগুলোকে ক্যালকুলেটরে বসায় খুব সহজে কি করতে পারবে, এই যে সবগুলোকে যোগ করে দিলাম, 2 আসলো, এখানে 3 আর 1 4, এখানে 3 আর 1 4 আসলো। এই তিনটাকে ক্যালকুলেটরে বসায় আলফা বিটা আলফা 1 আলফা 2 আলফা 3 এর ভ্যালু চলে আসছে। ঠিক আছে, জাস্ট মানে ছোটবেলার ম্যাথমেটিক্স আর কিছু না। W tidal which is আচ্ছা, এরপরে এখন আলফা বের হয়ে গেলে আমার এই ওয়েট আর বিটা, মানে এই যে ইকুয়েশনটা ছিল এটা, এখান থেকে আমার W আর B এর ভ্যালু বের করতে হবে। W আর B এর ভ্যালু বের করার জন্য একটা ইকুয়েশন দিয়ে করা যায়। এই ইকুয়েশনটা হচ্ছে সামেশন অফ আলফা I ইন্টু SI, মানে সাপোর্ট ভেক্টর I, মানে হচ্ছে আমরা প্রত্যেকটা সাপোর্ট ভেক্টরের জন্য আমার যে আলফা আসছে ওই আলফার সাথে তাকে গুণ দিব, আর কিছুই না। ঠিক আছে, এখানে দেখো কি করা হয়েছে, আলফা I ইন্টু SI, এটার সামেশন নেওয়া হয়েছে। তো আমরা 3টা পয়েন্ট নিয়েছিলাম। প্রথম পয়েন্টটা হচ্ছে 101 ছিল এবং প্রথম আলফার ভ্যালু আসছে এটা, তো এটার সাথে এটা গুণ দিব, যোগ সেকেন্ড সাপোর্ট ভেক্টরটা ছিল 311, সেকেন্ড আসছিল আলফার ভ্যালু, মানে আলফা 2 এর ভ্যালু আসছিল 0.75, এই কারণে এটা। থার্ড পয়েন্টটা ছিল 3 - 1 1 এবং আলফা 3 এর ভ্যালু আসছিল এই যে 0.7, তো এই কারণে আলফা 3 দিয়ে এটাকে হচ্ছে গুণ করা হয়েছে। গুণ করলে এরপরে জাস্ট গুণ করে যোগ করব, মানে যে 3.-3.5 এই তিনটার সাথে গুণ হবে, 0.75 তিনটার সাথে গুণ হবে, 0.75 তিনটার সাথে গুণ হবে। এরপরে ম্যাট্রিক্স মানে কলাম ম্যাট্রিক্স যেভাবে যোগ করে, প্রথম তিনটা ভ্যালু একসাথে যোগ হয়ে প্রথম স্পেসে, সেকেন্ড তিনটা ভ্যালু একসাথে যোগ হয়ে সেকেন্ড স্পেসে, থার্ড তিনটা ভ্যালু যোগ হয়ে থার্ড স্পেসে বসাইলে এই যে ভেক্টরটা আসছে, এই ভেক্টরটাই হচ্ছে আমার আলটিমেট লাইনের ইকুয়েশন দিবে। কিভাবে দিবে দেখো, আমরা যখন প্রথমে পয়েন্ট ছিল, যে পয়েন্ট যখন অগমেন্ট করছিলাম তখন আমাদের পয়েন্টের প্রথম দুইটা, মানে এই যে ভেক্টরটা আসছিল এই ভেক্টরের প্রথম দুইটা ছিল আমার এক্স আর ওয়াই এর ভ্যালু, আর লাস্টেরটা ছিল কি বায়াস। এখানেও প্রথম দুইটা ছিল এক্স আর ওয়াই এর ভ্যালু, লাস্টেরটা ছিল বায়াস। এখানে ছিল এক্স আর ওয়াই এর ভ্যালু, লাস্টেরটা ছিল বায়াস। এইখানে এসে আমরা এক্স্যাক্টলি সেম কাজ করব। আমার Let me show you how I'm using Grammarly's AI tools when I'm feeling হাসাহাসি করো না তোমরা, ঠিক আছে, শোনো। আচ্ছা, এখানেও এক্স্যাক্টলি এই 1 আর 0 হচ্ছে আমার এই W যে ওয়েট ম্যাট্রিক্সটা, ওয়েট ভেক্টরটা, ওই ওয়েট ভেক্টরের ভ্যালু, আর -2 হচ্ছে আমার বায়াস। এর মানে আমার ইকুয়েশনটা আসলে কি দাঁড়াবে, এই ইকুয়েশনটা দাঁড়াবে যে x1 × 1 প্লাস x2 × 0 মাইনাস, মানে b এর ভ্যালু যেহেতু -2 আসছে, -2 = 0। এই হচ্ছে আমার ইকুয়েশনটা আলটিমেটলি আসবে। তোমরা কি বিষয়টা বুঝতে পারছো নাকি? wx এর মানটা এই যে আমরা আমাদের ইকুয়েশনে, আমি স্ক্রিনটা এখন আবার আগের জায়গায় আনি, তাহলে আরেকবার একটু অফ করে আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, তোমরা অ্যাড হও, এখনই বুঝে যাবা পুরো জিনিসটা। দেখতেছি। আচ্ছা, এইটা ছিল না আমার ইকুয়েশনটা, আমার হাইপারপ্লেনের পুরো ইকুয়েশনটা আসলে কি ছিল, এইটা যেটাকে আমরা ছোট করে আনছিলাম, ছোট করে এই যে দেখতে এরকম হয়েছিল, ঠিক না? এখন দেখো তোমার W এখানে যেটা আসছে, এই যে 1 আর 0 হচ্ছে তোমার W এর ভ্যালু, মানে W ম্যাট্রিক্সের ভ্যালুটা আসছে। তাহলে আমি যদি W1 W2 পেয়ে যাই, তাহলে আমি এখানে x1 x2 এর ভ্যালু বসাইতে পারবো, আর এই যে W0 বা বায়াস যেটা, এই বায়াসের ভ্যালুটা হচ্ছে আমার এই ভেক্টরের লাস্টের ভ্যালুটা, যে B এর ভ্যালুটা। বাস হয়ে গেল আমার ইকুয়েশন। এখন এই অনুযায়ী যদি আমি ইকুয়েশনটা বসাই, তাহলে আমার ইকুয়েশনটা হচ্ছে এরকম আসে, যে W1 এর ভ্যালু 1, তাহলে 1x1 প্লাস W2 এর ভ্যালু হচ্ছে 0, তাহলে 0x2 প্লাস B হওয়ার কথা, B এর ভ্যালু -2, এই কারণে এখানে বসবে -2
ইকুয়াল টু 0। এই হচ্ছে তোমার হাইপারপ্লেনের ইকুয়েশন। এই মাঝখানের x2 টার্মটা বাদ চলে যাবে যেহেতু 0 দিয়ে গুণ হচ্ছে। বিষয়টা বুঝতে পারছি কিভাবে বের করতে হয় লিনিয়ার এসভিএম এর ইকুয়েশন। এই ভিডিওতে এই ম্যাথমেটিক্যাল এক্সাম্পলে কারো কোনো কোয়েশ্চেন আছে, কোথাও কোনো কনফিউশন আছে? বলতে হবে কিন্তু স্যার, কারণ মেইনলি ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে এটাই, তোমার এটা পারতে হবে, এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা পারতে হবে। এই জিনিসই তোমাদের এই যে স্লাইডটা আছে, স্লাইডের মধ্যে দেখানো হয়েছে, যেখানে আসলে সেম জিনিসই করা হয়েছে। হ্যাঁ, আবার তো জানতে হতো স্যার, এটা একটু স্যার বুঝে জানতো এই যে ক্যালকুলেশনটা কেমনে করছে এখানে ক্যালকুলেশন, জি স্যার। এখানে ক্যালকুলেশন তো সহজ, এই যে -3 দিয়ে 1 এর সাথে গুণ হবে, -3 0 এর সাথে গুণ হবে, -3 3.5 1 এর সাথে গুণ হবে, আবার এখানে সিমিলারলি 0.75 3 এর সাথে 1 এর সাথে 1 এর সাথে গুণ হবে। তো এরকম করে তুমি তিনটা ভেক্টর পাবা, তিনটা ভেক্টরকে বা তিনটা ম্যাট্রিক্স পাবা, তিনটা ম্যাট্রিক্সকে পরে যোগ করে দিব, বাস যোগ করে দিলে 1 0 আর -2 আসে। তুমি ক্যালকুলেশন করে দেখো, হাতে কলমে এটাই আসবে। ওকে স্যার। ওকে, আচ্ছা, এই ভিডিওটাতে আর কোথাও কোনো প্রবলেম থাকলে কারো আরেকবার একটু বলতে পারো, ফাইনাল চান্স। আচ্ছা, তাহলে আমরা আমাদের রেকর্ডিংটা এখানেই শেষ করি।